এটা মানে আমি হায়ার এডুকেশনের সার্টিফিকেট নিয়ে 7 বছরের দক্ষতা নিয়ে আমি বেকার হচ্ছি। এটা রাষ্ট্রপতি কল্যাণমূলক কীভাবে হয়? আর আমার পরিবারের কথা তো বলার অবকাশ নাই যে সামনের মাস থেকে তাদেরকে কিভাবে চালাবো সেটা আমি জানি না। আমি আমার ফ্যামিলির কাছে লজ্জিত হব। মেয়েরাও আছে। এই কাজটা কম নাম কি? বাচ্চা আছে আপা কোন জেলাতে যাচ্ছে? আল্লাহ, পলিটিক্যাল সায়েন্সের এইসব মেয়েদেরকে আমাদের পলিটিক্সের দরকার। আপনি কতদিন ধরে আছেন এখানে? আর 7 বছর মানে একদম প্রকল্পের শুরু থেকেই আপনি আছেন। আপনার বেবি আছে? ওদেরকে রেখে আসছেন ওখানে? আপনার জেলা কোনটা? শরীয়তপুর। এইটা খুব কষ্ট হইতেছে আপনাদের বুঝতেছি। এখানে ঈদের দিনও এখানে যারা আমরা আছি আমাদের বেশিরভাগ মেয়েদেরই বেবি আছে। আপু এখানে সবাই হায়ার এডুকেটেড। আমি ঢাবি স্টুডেন্ট, মাস্টার্স কমপ্লিট। আমারও তো বুঝছেন, আপনি জানেন যে ক্যান্সারের টেস্ট, আমার ক্যান্সার ট্রিটমেন্টটা কিন্তু পুরোপুরি এখানে। আপনার কি কিসের ক্যান্সার? ওভারিয়ান ক্যান্সার। এই যে বলতে গেলে বরঞ্চ আপনারা তো আরো জানেন যে মানে ওভারিয়ান ক্যান্সার হলে মেয়েদেরকে কি করতে হবে, এগুলো তথ্য আপনারা এই দেন। তো, হ্যাঁ আমরা তো মানুষকে সচেতন করছি, কিন্তু এই যে চাকরি করতে গেলে, দায়িত্ব পালন করতে গিয়েই কিন্তু আমার এই ক্যান্সারটা বলতে গেলে আমার আগে ছিল। আপা আপনার নাম? আপু আপনার সমাজসেবা অফিস থেকে সাতটা বড় বড় রোগের একটা 50,000 টাকার একটা অ্যামাউন্ট দেয়, একটা অনুদান দেয়। ওগুলো গ্রামের কেউ জানতো না, আমাদের মাধ্যমে এখন সবাই জানে। সরকারি দপ্তরের যেই সেবাগুলা আমরা ডোর টু ডোর যাই প্রতি মাসে 14 দিন। আমরা প্রতি 350 করে মহিলাদের কাছে যাই, ঘরে ঘরে গিয়ে বাচ্চা থেকে শুরু করে মহিলাদের সবাইকে আমরা ওনাদের চাহিদা অনুযায়ী আমরা সেবাগুলো দিয়ে থাকি। আপনি কোন? আমি ফরিদপুর জেলায়। জি, আমার ছোট ভাই আপনার জুলাই যোদ্ধা। ছোট ভাই? জি, কবি নজরুলের স্টুডেন্ট, সক্রিয় যোদ্ধা ছোট ভাই। আমাদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, এই যে আমার ছোট বাচ্চাটা অসুস্থ, আমি কিন্তু অর্থের অভাবে ওর ট্রিটমেন্টটা করতে পারছি না, প্রপার ট্রিটমেন্ট সে পাচ্ছে না। আমার যদি কর্তনকৃত বেতনটা আমি যদি ফেরত পেতাম, সেটা দিয়ে তো আমার বাচ্চার ট্রিটমেন্ট আমি করে। ভাই বাচ্চাদের ট্রিটমেন্টের দায়িত্ব নেবে রাষ্ট্র। আমরা তো এরকম রাষ্ট্রের জন্য আমরা দেশ স্বাধীন করছি। কিন্তু আমার বাচ্চাটা যে পরিমাণ অসুস্থ, আমি তো সত্যি কথা, আমি ফিনান্সিয়াল প্রবলেমের কারণে আমার বাচ্চাটার ট্রিটমেন্ট করাতে পারছি না। এর থেকে কষ্ট আমার জন্য তো আর কিছু নেই। আমার কোনো ধরনের আমরা পাই না। যদি আমার কর্তনকৃত বেতনটা আমি ফেরত পাই, সেটা দিয়েও তোমার বাচ্চার ট্রিটমেন্টটা করাইতে পারবো। আমাদের প্রতি এত অবিচার কেন? এটা সিস্টেমটার কারণে আপা, এটা সিস্টেমটা ঠিক করতে হবে। আমরা কি এখনো বৈষম্যের শিকার হব? আমাদের জন্য কি কেউ কাজ করার কি কেউ নাই? আমাদের এই অধিকার, আমাদের এই দাবিগুলো ইয়ে করার জন্য কি কেউ নাই? নারী বলে আমাদেরকে সহজে একটা ট্যাগ দিয়ে দেওয়া যাচ্ছে। আজকে যদি পুরুষেরা থাকতো, তারা কিন্তু অনেক আন্দোলন করতো, রাস্তা ব্লক করতো, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করতো। মেয়েরা তো এটা কিন্তু আমরা তো এটা করি না। আমরা তো সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। আর এর জন্যই আমাদের দাবি এখনো আদায় হচ্ছে না। আজকে 20 দিন যাবত আমরা এখানে পড়ে আছি। বুঝতে পারছি আপা, চলেন একটু এদিকে যাই। সাড়ে 4 মাস চলে? কি বলেন? এখন তো আপনার খুবই অসুস্থ থাকার কথা। নাটক থেকে আসছে উত্তরবঙ্গ মেলা দূর। ওর নাম কি? হ্যাঁ, মানহা। আপনার মেয়ে না? আপনি কতদিন ধরে আছেন আপা এখানে? প্রথম থেকেই? আপনিও কি প্রথম থেকেই আছেন? আমার তো পুরো জার্নি নিষেধ।
হ্যাঁ, আপনাকে ইন্টারন্যাশনালে বিমানে উঠতে দেবে না, 4 মাসের গেলে আর উঠতে পারে না। আর চেকআপেও বলছে, আমি জিজ্ঞেস করলাম যে আমার প্রথম বেবি, বয়সও তো কম না, 28-29 বছর বয়স, এই সময় তো বেবি নেওয়াটা অনেক Risky তারপরে হয়ে যায়। এখন জবের জন্য একটা। এখন আপনারা তো অনেক কাজ করছেন, আপনি কত বছর ধরে চাকরি করছেন? আমার শুরু থেকে এখানে কি সবাই 7 বছর ধরে চাকরি হ্যাঁ। করতেছে? জি আমরা পুরো প্রকল্পে শুরু থেকেই আছেন? জি আমি প্রথম থেকে মানে আমি শুধু- 18-তে আছি, 18 থেকে আছি। মানে যদি একদম রাষ্ট্রের জায়গা থেকেও চিন্তা করি, যদি একদম যৌক্তিক জায়গা থেকেও চিন্তা করি, এটার কোনো যৌক্তিকতা নাই যে আমি 7 বছর ট্রেনিং দিয়ে দক্ষ কিছু জনশক্তি তৈরি করলাম, সেইটাকে আমি ব্যবহার করতে পারলাম না। এটা তো রাষ্ট্রের জায়গা থেকেও যৌক্তিক না। আমরা মানে এটা অনেক কিছু তো গোলমাল আছে আপা, এগুলো ঠিক করতে একটু সময় লাগবে। আমি মনে করি যে সরকারের আপনাদের এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং আপনাদের এই জায়গাটা সলভ করে দেওয়া উচিত। এখানে তো খুব বেশি নারী না, মানে পুরো দেশব্যাপী কত 2000 নারী, 1980 2000 মেয়ের এই বিষয়টা সলভ করা কোনো বিষয় না। চাইলেই তারা পারে, এমন না যে আমাদের নিয়োগ ছাড়া এমনি এমনি আমরা জয়েন করছি এমন না, শিক্ষাগত যোগ্যতাও যে আমাদের কম সেটাও না, সবাই শিক্ষা আমি তো educated দেখতেছি person, এখানে সব মাস্টার্স পাস। সবাই এডুকেটেড পারসন, প্লাস হচ্ছে সবাই ভালো ভালো পজিশন থেকে আসছে যে যার জায়গা থেকে। আমি খুবই আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি আপনাদের এই অবস্থার মধ্যে দিয়ে যাইতেছে। একটা মেয়ের কী পরিমাণ সমস্যা হয় এটা আমরা মাঠে ঘাটে রাজনীতি করি, আমরা জানি যে মানে বাইরে থাকা এবং এটার নিরাপত্তা এবং সব কিছু মিলে এটা খুব বড় একটা সমস্যা, এবং আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। আর রাজনৈতিকভাবে এটা আমাদের পার্টি আপনাদের সাথে আছে, কিন্তু এটা সরকারের পক্ষ থেকে এটা সমাধান করা খুবই সহজ, করবে এটাই আমরা চাইবো, আপনাদের ম্যাম, মতোই আমাদেরও চাওয়া। আমাদের 492টা উপজেলা 64 ডিস্ট্রিক্ট থেকে আমাদের ডিসি স্যার আমাদের জন্য মূল্যায়ন পাঠিয়েছে। ডিসি স্যার, ইউনো স্যাররা আমাদের জন্য রিকমেন্ড করেছে যে এদেরকে রাখা দরকার, এদেরকে রাখার ব্যবস্থা করুন। সকল দিছি জি জি দিছে এবং আমাদের বার থেকে একটা রিপোর্ট দিছে যেটা 90% সফল, আবার আইএমএ থেকে রিপোর্ট দিছে সেটা 98%। 98% সফল। আরেকটা জিনিস হচ্ছে তৃতীয় পর্যন্ত আদার করছে না, আমরা যে আমাদের এখানে অনেক ভ্যাকেন্সি আছে এখনো, মোট পদ হচ্ছে 1968 জন, তার মধ্যে ভিতরে এখনো অনেক সহকারী পোস্ট ফাঁকা আছে, কর্মকর্তা পোস্ট ফাঁকা আছে। তারপর মানে আমাদের তারা আরো হচ্ছে- বেটার জব আমাদের- পেয়েছে, চলে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের যে কর্মকর্তারা, অনেক কর্মকর্তা হেড অফিসে কর্মরত আছে, অনেক সহকারী আছে। সেজন্য হেড অফিসে তো আলাদা লোক থাকবে, তাই না? আমাদের মতো কর্মকর্তারা তারা এখানে থেকে আমাদেরকে মনিটরিং যেটা করে। মনে করি আপা, স্থানীয় সরকার এবং হচ্ছে গ্রামীণ এলাকায় যারা কাজ করেন এবং সরকারের জায়গা থেকে যারা অ্যাপয়েন্টেড সরকারি চাকরি করেন, তাদের হওয়া উচিত সর্বোচ্চ, মানে গ্রামীণ পর্যায়ে একদম এলাকায়, প্রান্তিক এলাকায় তাদের হওয়া উচিত অনেক বেশি আন্তরিক এবং অনেক বেশি মানুষের প্রতি দয়া মায়া আছে এমন লোকের। কারণ শহরের একটা লোককে একটা বকা দিলে, একটা সরকারি অফিসে সে বিপদে পড়লে সে আরেকটা অপশনে যেতে পারে, তারই হয়তো বুদ্ধিটুকু হয়। কিন্তু গ্রামীণ এলাকায় তো ব্যাপারটা এরকম না, প্রান্তিক এলাকায় মানুষ অনেক অসহায়তার মধ্যে হ্যাঁ। থাকে, এবং তাদের ওখানে আপনারা মেয়েরা এমনিতেই একটু স্বভাবগতভাবেই একটু আন্তরিক। আপনাকে শুধু একটা কথা বলি, আমরা প্রান্তিক পর্যায়ে যখন গিয়েছি, একটা ঘটনা বলি, যখন আমি প্রান্তিক পর্যায়ে কাজ করতে গেছি, আমি এমনও দেখছি 70 বছরের এক মহিলা শুধু ঘরে একটা জায়নামাজ আর একটা ছাগল পালে, সন্ধ্যার আগে আগে একটা ভাত ফুটেছে, তার ঘরে টিন নাই। তারপরে আমরা এটা ইউরোসের মাধ্যমে, অফিসের মাধ্যমে তাকে ঘরের ব্যবস্থা করে দিই। ঠিক আছে, মানুষ কতটা অসহায় হয়ে যায় যে একটা ছাগল আর তার কিছুই নাই, তার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, কিছু নাই, ছিদ্র ঘরে থাকে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা গতবার যখন প্রতিষ্ঠা স্যারের এখানে গেলাম, ওই যমুনার সামনে গেলাম, তখন আমাদের হেড অফিস বলছে যে তোমরা গেছো দেখেই 2 বছর বাড়তো, এখন 1 বছর বেড়েছে, তোমরা যাই এটা শেষ করে আসছো। ঠিক আছে, আমাদের ফাইল টেবিলেই ছিল, সাইন করলেই হয়ে যেত। এখন আমরা এখানে আবার যখন গেছি তখনও কী করছে, আমাদের মতন কর্মকর্তারাই হেড অফিস থেকে আমাদেরকে মনিটরিং করে স্থাপিত না করছে যে আপনারা এটা যায়েন না। কিন্তু আমরা জানি যে আমাদের কাছে অন্যায় করে হচ্ছে, আমরা চাকরির ভয় ছেড়ে এখানে আসছি এবং আমাদের জন্য বিচার হয় সেটার জন্য আমাদের পিজি মহোদয় চিঠি দিয়েছে। এবারও যখন এখানে আসছি তখনও বলছে যে ফাইল সাইন বাকি আছে আপনারা, যে আমরা যখনই আসি তখনই বলে সাইন বাকি।
সব কিছু রেডি। এটা কোন এটা রকম তো কিছু টালবাহানা, এটা তো হ্যাঁ একটা উদাহরণ চোখে একটু দেখেন আপনি 2022 সালের চ্যাটিং আমার ইউনুস স্যারের সাথে আমি তালতলি উপজেলায় ছিলাম। এই যে মহিলা ওনার এই যে উনি এই ঘরের মধ্যে বসবাস করতেছে, আচ্ছা আমার মানে যে সাধারণ ঘরগুলো দেওয়া হয় না গ্রামীণ নারীদেরকে, নারী না পুরুষ সবাইকে, সোজা কথা যারা হচ্ছে ভূমিহীন আমারও তাদেরকে। আছে কিছু। এই যে ছবি তুলে আমি স্যারকে দিছি, দিয়ে লিখছি যে স্যার আসসালামু আলাইকুম, এই মানুষটা এই ঘর আশা করতে পারে না, এখানে মানে জায়গা ওইখানে দিলে যদি মানে 250 শতক। হ্যাঁ 250 শতক হবে। মানে এই যে এই মহিলা দেখেন, উনি স্যার বলেছে লেসি এবং এই মহিলাকে উনি ঘর দিয়েছেও। তো এই যে এইরকম মানুষের যে চাহিদাগুলো আমরা কিন্তু মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে ইউনুস স্যারদেরকে তুলে ধরি। সোজা কথা মেম্বার চেয়ারম্যান একদম প্রিয় সত্যি কথা আমি হিসেবে বলতেছি, মেম্বার চেয়ারম্যানরা এই ঘরগুলো যদিও বিনামূল্যে কিন্তু ওনারা টাকা নিয়ে এগুলো এটা নিয়ে একাধিক নিউজ আছে যে ওনারা 15-20 হাজার করে টাকা নিয়ে তারপরে একটা ঘর নেয়। না, এটা তো তার কারো কথা না। আপু এইখানে আসার নিয়ে আগে একাধিক একজন মহিলা আমাকে কল দিয়েছিল এই যে যে দেখেন, তার কাছ এইরকম থেকে টাকা মানুষদের চাচ্ছে, হচ্ছে আমরা মানসিক ইয়ে সহায়তা চাচ্ছে, যেটা বিনামূল্যে ওটার জন্য টাকা চাচ্ছে। আমি তো এই যে এইখানেই আছে, আমার এইখানেই আছে। এটার আগে যে সবচেয়ে বড় ব্যাপার এই কাজ করতে গিয়ে আপনাদের যে পরিচিতি হয় এলাকায়, এইটাই হ্যাঁ, তো হ্যাঁ। আপনাদেরকেই তো সবাই ভরসা করে। আইজি এর ফর্ম ফিলআপের জন্য যে ওদের টাকা নিচ্ছে ওদের কাছ থেকে, মেয়েরা আমার কাছে আসছে সেটা ইয়া করার জন্য। দেখেন আরো ভিতরে অনেক কাহিনী, যে টাকা যেমন নিচ্ছে। ধরেন এমনও ঘটনা ঘটে 70 বছর লোক যখন ক্লাস 5 এর মেয়েকেও ধর্ষণ, এরকম অনেক রিলেটেড ঘটনাও এগুলোতে জড়িত থাকে। যখন আমরা দেখাই দেই আমার তারা তো আর জানে না যে হ্যাঁ, কিভাবে কোথায় করতে গেলে হবে এটা বা হয়। কাকে ভরসা করবে, বিশ্বাস করবে। আমার ইউনুস স্যার বসার জায়গা তৈরি করে ফেলছি আমরা। ওরা জানে যে এখন কিছু অন্য করে 7 বছরে একটা এলাকায় কাজ করলে তো সব এলাকা সবাই চিনে নেবে। গত বছর বয়স্ক ভাতার আবেদন করছি, কিছুদিন আগে আপনার হয়েছে সিলেকশন হয়েছে। মেম্বার আমাকে ফোন দিয়ে বলে যে উনি যদি আমাকে মানে প্রথম কিস্তির টাকাটা দেয় তাহলে আমি ওনার দিতে পারি। পরে আমি করছি আমাদের অফিসে ফোন দিয়েছি ট্রিপল ফোন দিয়ে পরে সমাজসেবার নাম্বার নিয়েছি, ইউনো স্যারের নাম্বার নিয়েছি, চেয়ারম্যানের নাম্বার নিয়েছি। পরে ওনাদের জানানোর পরে ওনারা বললো যে চেয়ারম্যানকে জানান, তারপরে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। তারপরে চেয়ারম্যানকে জানানোর পরে বলে ও কিছু টাকা দিবে, আপনি ওনার ইয়েটা আমাকে দেন, আমি ওনার ব্যবস্থা নিব। পরে ওনারটা চেয়ারম্যানকে বলার পরে ওনার বয়স্ক ভাতা এরকম আমি কালকে একজন ইউজ করি